আমি একটু জানতে চাই যে ঠিক এই মুহূর্তে যে ঘটনাটা ঘটলো বাকিপুর বিহারের একটি জায়গা যেখানে কখনোই বিজেপি হারেনি, এবার বিজেপি সেখানে মুখ থুবড়ে পড়েছে। গুজরাটের মতো জায়গা যেটা বিজেপির সূতিকাগার বলা হয়, সেখানে তারা স্মরণকালে সবচেয়ে কম ভোট পেয়েছে উপনির্বাচনে। বলা হচ্ছে এর পেছনে ফুয়েল হিসেবে কাজ করেছে তেলাপোকা যে দল সিজেপি, ককরোচ জনতা পার্টির আন্দোলন। আপনার অ্যানালাইসিস কি বলে এবং আপনি ফোরকাস্টও কি বলে সেটা একটু বলবেন যে সামনের দিনে বিজেপির কি দেখছেন আসলে? জি ধন্যবাদ। আসলে এটা তো সুস্পষ্ট, কারণ আমরা এখন জরিপের উপর নির্ভরশীল নয়, আমরা রেজাল্ট পেয়েছি যেখানে আপনার ভারতের 3টি রাজ্যের 3টি আসনে উপনির্বাচন হয়েছে। উপনির্বাচনের প্রেক্ষাপট সময় যেহেতু কম আমি বলবো না, কিন্তু আমরা যেটা দেখলাম যে বিহার, যেখানে দীর্ঘদিনের 1995 সালের পর থেকে বিজেপি কখনো হারেনি, কিন্তু বিহারে তাদের পরাজয় নিশ্চিত হয়েছে। এবং 3টি রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশেও দাতিয়া যে রাজ্যটা আছে সেখানে বিধানসভায়ও বিজেপি হেরেছে, এবং সেটাতে এটা বলার অপেক্ষা রাখে না যে কংগ্রেস এর আগে 2023 সালেও তারা জিতেছিল। সবচেয়ে মজার বিষয় হলো যে গুজরাটটা হচ্ছে তাদের ভোট ব্যাংক, সেখানে স্মরণকালের সবচেয়ে কম ভোট পেয়েছে। এটার পেছনে যে মৌলিক যে বিষয়টি সেটা সামনে আসছে সেটা হচ্ছে যে আপনি সেটা উল্লেখ করেছেন যে ককরোচ পার্টির যে সাম্প্রতিক যে মুভমেন্ট, সেই সাম্প্রতিক মুভমেন্টের তাদের যে তারা শুধু মুভমেন্টেই ছিল না, মুভমেন্টের পরে তারা একটা ফলাফল পেয়ে আসছে। সেই জায়গায় আমি মনে করি যে বিজেপির একটা নৈতিক পতন হয়েছিল যে ককরোচ পার্টির কাছে, কারণ তারা সেখানে তাদের শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল, যার কারণে এখানে দেখা গেছে যে সবসময় আপনারা দেখবেন যে কোনো একটা মুভমেন্টে যখন বিজয় আসে সেখানে একটা নির্বাচনের ঝোঁকটা সেই দিকে চলে যায়। আর একটা জিনিস যে দীর্ঘদিন ধরে যে শাসন করলেন, এতক্ষণ ধরে আপনারা যে ফেসিবাদের বক্তব্যটা সেখানে শুনেছিলেন, সেই জন্য আপনি দেখবেন যে দীর্ঘদিন ধরে কেউ যদি শাসন করে সেই শাসনটা শাসনকারীরাও ভুলে যায় সেখানে যে নাগরিকের অধিকার কিভাবে নিশ্চিত করা যায়। সেই জন্য ভারতের ক্ষেত্রে আমরা কোনো বিচ্ছিন্ন দিক নয়, ভারত কিন্তু রাজনীতিরই একটা অংশ। সেই জায়গাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সহ এই যে এশিয়ার মধ্যে এই ধরনের একটা মুভমেন্ট তৈরি হয়েছে, যে মুভমেন্টে যে প্যালাসকে চ্যালেঞ্জ করা, আর এই চ্যালেঞ্জটা হচ্ছে যারা আনকম্প্রোমাইজিং লিডারশিপে থাকে। আমরা এটা কৃতিত্ব কোনো একটা পার্টিকুলার পার্টিকে দিতে চাই না, এটা কৃতিত্ব হচ্ছে যে জনগণের, যে জনগণগুলো এবং পার্টিগুলো ব্যাক এন্ডে কাজ করে, যে তারা জনগণের যে ডিমান্ড আছে, জনগণের যে চাহিদা আছে, সেই চাহিদাকে অ্যাকুমুলেট করার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করে, একটা লিডারশিপ ব্যাক এন্ডে কাজ করে। জি, আমি একটা বিরতিতে যাই এবং যাওয়ার আগে একটা প্রশ্ন করে যাই। আমরা তো পুরো ক্রেডিট দিচ্ছি হচ্ছে ককরোচ জনতা পার্টির। আপনার মনে হয় কিনা ককরোচ জনতা পার্টি যে দাবিতে মাঠে নেমেছিল, অনেক শিক্ষার্থীরা, ইয়াং জেনারেশনরা, জেনজিরা মাঠে নেমেছিল, কিন্তু একই সঙ্গে যারা আসলে বিজেপির অপোজিশনে দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছিলেন সেই সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু মাঠে নেমেছে, তাদের একটা অ্যাক্টিভিটি এখানে কাজে এসেছে কিনা একটু জানার চেষ্টা করব। শুধুই কি সব ক্রেডিট আমরা ককরোচ জনতা পার্টিকে দেব বিজেপির এই পরিণতির? না, বিজেপির এই পরিণতি অনিবার্য, উত্থান বিকাশ পতন ইতিহাসের চিরাচরিত নিয়ম। বিজেপি এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। তাদের মধ্যে একটা উগ্র হিন্দুত্ববাদ জন্ম নিয়েছিল। আমি বিশ্বাস করি মানুষের বোধ এবং চেতনা ফিরে এসেছে, খালি ওইখানে সারা দুনিয়ায় হয়েছিল, এবং মানুষ রিটার্ন করবে আমি বিশ্বাস করি। তাদের যে শুভ বুদ্ধি, বুদ্ধির উদয় হবে, সেটা ভারত জুড়ে হয়েছে, আমেরিকায় হবে, সব জায়গায় হবে, আমাদের এখানে হবে ইনশাল্লাহ। আর সালাউদ্দিন আইয়ুব আমার একটা কথাকে সাংঘাতিকভাবে মিসকোট করেছে, খুবই দুর্ভাগ্যজনক। আমি বলেছি যে বিএনপি 2/3 মেজরিটি একটা রাজনৈতিক দল। ইলেকশনের আগে ওনারা বলছে বিএনপি শেষ, বিএনপি থাকবে না, হাসিনের মতো। হাসিনা বলছে বিএনপি 12 টুকরো হবে, এই হবে, এই হবে, মানে লাখে লাখে মরজীবীর কাতারে কাতার গুনিয়া দেখিলাম শেষে 7,500, সেই গল্পের মতো। বিএনপি একবার না 2/3 মেজরিটি এর আগে অনেকবার পাইছে। এই রাজনৈতিক দল বিএনপি, আপনি যতই বিএনপিরে বলেন, আপনি বিএনপিরে বাদ দিয়ে আওয়ামী লীগের ডিল করে ফেলাবেন, এই গল্প যদি আপনি করেন, এটা আর কথায় কথায় ফ্যাসিবাদ যেন স্যালের হাতের মোয়া। বিএনপি এই কথা কইলো, এই বিএনপি ফ্যাসিবাদ, বিএনপি এভাবে তাকাইলো, এই যে বিএনপি ফ্যাসিবাদ। বিএনপি মানে হচ্ছে কি 17 বছর ফ্যাসিবাদের সাথে বাস করে এখন ঘুম থেকে উঠে আর ফ্যাসিবাদের বাইরে যাইতে পারে না। এটা দুঃখজনক। সবশেষ মন্তব্য ভারতের ইস্যুতে থাকি, আর কাউন্টারের দরকার নেই, আপনি ভারতের ইস্যুতে বলবেন। জি, থ্যাংক ইউ। আমি ভারতের ইস্যুতে বলবো, শুধু ভারতের না, পুরো পৃথিবীতেই নির্বাচন প্রক্রিয়াকে মারাত্মকভাবে ম্যানিপুলেট করার একটা প্রক্রিয়া সব গণতান্ত্রিক দেশে আছে। এটা গণতন্ত্রের জন্য ভয়াবহ পোকা আমি বলবো। এই পোকা যারাই ব্যবহার করতে চেয়েছে অনেক জায়গায় সফল হয়েছে, এটা আমাদের জন্য খুব আশঙ্কাজনক। সর্বশেষ যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ নির্বাচন হলো, এখানে আপনারা দেখেছেন যে যিনি মূলত এই নির্বাচনে কি পয়েন্টে ছিলেন
সেটা হলো ভোটার তালিকা সংশোধন হয়েছে, আপনারা মনে থাকার কথা নির্বাচনে। সেখানে 91 লক্ষ ভোটার বাদ দেওয়ার প্রাথমিক প্রস্তাবনা হয়েছে, পরবর্তীতে 61 লক্ষ ভোটার বাদ দেওয়া হয়েছিল এই ভোটার নির্বাচন থেকে। এবং যিনি বাদ দিয়েছিলেন, যিনি প্রধান ব্যক্তি ছিলেন, তিনি সুব্রত গুপ্ত ওনার নাম, উনি শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হয়েছেন। আচ্ছা, উপদেষ্টা হয়েছিল। এটা অনেকটা আমাদের খলিলুর রহমান সাহেব অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন, এখানে এসে প্রধানমন্ত্রী এখন মানে পররাষ্ট্র মন্ত্রী হয়েছেন। এই যে একটা প্রক্রিয়া ডিপ স্টেট বলা হয়, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে অনেক সময় নির্বাচনকে ম্যানিপুলেট করার চেষ্টা করা হয়। আমার কাছে মনে হয়েছে এই যে মানে সব রাজ্যেই এই যে মানে আমি বলবো যে মোদির যে এখন যে কন্ডিশন, এই কন্ডিশনে জয় হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি না সে ডিপ স্টেটকে ইউজ করে এরকম কোনো ম্যানিপুলেটের চেষ্টা করা হয়। একদম। আমি শামসুল লিটন আপনার একটা মতামত দিতে চাই। ডিপ স্টেট নিয়ে যখনই কোনো আন্দোলন হয় তখন ডিপ স্টেটের বিষয়টা সামনে আসে। কতটা ডিপ আমরা সেটা জানি না, কিন্তু এটা বারবার সামনে আসে। আপনি আপনার জায়গা থেকে বলবেন যেভাবে আসলে মোদি হাওয়া শুরু হয়েছিল সেই হাওয়াটা বন্ধ হতে যাচ্ছে কিনা এই মুহূর্তে, কি দেখছেন শামসুল লিটন? অবশ্যই ডিপ স্টেট এবং যে কোথাও ককরোচ, কোথাও জাগো বাংলাদেশ ইত্যাদি নানা সময়ে এস্টাবলিশমেন্ট বিরোধী সাধারণ জনতা ডেভেলপিং জাতির কান্ট্রিগুলোতে এরকম নিউ ডেমোক্রেটিক ওয়েভ তৈরি হয় দশকে দশকে। তবে একটি রাজনৈতিক শক্তির জন্ম যেমন অনেক সময়ের প্রয়োজন, তেমনি মসজিদ, মাদ্রাসা অথবা মন্দির বলুন আর রাজনৈতিক দল বলুন, এটা তৈরি হতে অনেক সময় লাগে, ধ্বংস হতে অনেক সময় লাগে। সো এইটা আমার মনে হয় সেই ওয়েভের অংশ হিসেবেই তাদের নির্বাচনে প্রতিফলন ঘটেছে। আর হিন্দুস্তান সম্পর্কে অথবা ভারত সম্পর্কে আমি একটা কথা বলবো, যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়নের যে কথা ছিল, দিল্লি যেটি বলেছিল নির্বাচনের পরে সেটি শনৈ শনৈ উন্নতি হবে, সেটি কিন্তু ওইভাবে হয়নি। এখন পর্যন্ত হাসিনার ব্যাপারে কোনো, হাসিনাকে বাংলাদেশ বর্জন করেছে, হাসিনা মুক্ত হয়েছে বাংলাদেশ, কিন্তু সে হাসিনাকে নিয়ে যদি হিন্দুস্তান বসে থাকে তাহলে বাংলাদেশের কাছে হিন্দুস্তান কিন্তু শূন্য স্থান হয়ে যাবে। সো ডিপ্লোম্যাটিক স্বাভাবিক সম্পর্ক ফিরিয়ে আনার জন্যই অর্থনৈতিক এবং অন্যান্য খাতে অবশ্যই দিল্লিকে সবশেষ একটা বক্তব্য অধ্যাপক কামালউদ্দিন আহমেদ। জি, আমি যদি সবশেষ বক্তব্য যেটা আমি যদি বলবো সেটা হচ্ছে যে আসলে এই যে একটা ইয়াং জেনারেশন যারা ভোটের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তারা ভোট দিয়ে আন্দোলন করে এক্সিস্টিং বিরোধী পার্টিকে রাজনীতিতে আরো ভাইব্রেন্ট করার জন্য সাহস জুগিয়ে এই জায়গার ফালসটা কিন্তু সবাইকে বুঝতে হবে এবং ভারতকে সবচেয়ে বেশি বুঝতে হবে। যে কারণ ভারতের এই যে চ্যালেঞ্জের যে মুখোমুখি হয়েছে সেটার রাজনৈতিক ফলাফল আমরা কোনো একক কৃতিত্ব কাউকে দিচ্ছি না। আমরা বলছি যে রাজনীতিতে এই যে একটা, আমার সহ আলোচক যে কথাটা বললেন যে একটা নিউ ওয়েভ অফ ডেমোক্রেসি, আমি এটাকে বলবো যে নিউ ওয়েভ অফ মুভমেন্ট টু এস্টাবলিশ দ্য রাইটস অফ দ্য পিপল। এই রাইটস এস্টাবলিশ করার যে একটা ওয়েভ তৈরি হয়েছে, সেই ওয়েভের ব্যাপারে যারা রাজনীতিকে নিজস্ব গতিতে চিন্তা করে, ডেমোক্রেটিক ওয়েতে না, তারা সবচেয়ে বেশি এখান থেকে লেসন নিতে পারে এবং সেই ব্যাপারে সজাগ থাকতে হবে এবং জনগণের অধিকারের ব্যাপারে তারা মুখ্য ভূমিকা পালন করতে হবে। আর সেই ক্ষেত্রে ভোটাধিকার হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা দেখেন আমাদের বাংলাদেশেও 16 বছর ধরে কিন্তু জি আমরা এখান থেকে আলাপটা শুরু করব এই অর্থে যে অনেকগুলো ইস্যু এখনো রয়ে গেল। পাকিস্তান ইস্যুতে আমরা ঢুকতেই পারি, সেখানে আসলে কাশ্মীরে অনেক ধরনের বিক্ষোভ চলছে, গন্ডগোল চলছে, বিশেষ করে যে এএসসি থেকে, সেটা নিয়েও নিশ্চয়ই আলাপ করার চেষ্টা করবো সামনে কোনো একটা আয়োজনে। আপনাদের সবাইকে ধন্যবাদ।